ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। ওকে, আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম। তো এই চ্যাপ্টার থেকে মেনলি আমাদেরকে বেশ কিছু ম্যাথ শিখতে হবে। তো ম্যাথগুলো কি দেখেন, সর্বপ্রথম এখান থেকে আমাদেরকে জানতে হবে অনুদান প্রান্ত। অনুদান প্রান্ত নির্ণয় কি শিখতে হবে? অনুদান প্রান্ত নির্ণয়। এই অনুদান প্রান্তকে আবার আমরা বলতে পারি দত্তাংশ। কি বলতে পারি ভাইয়া? দত্তাংশ। আর ইংরেজিতে বলে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। কি বলে? কন্ট্রিবিউশন মার্জিন বলে ইংরেজিতে। ওকে, এটা বের করা শিখতে হবে। এরপরে আমাদেরকে শিখতে হবে সমচ্ছেদ বিন্দু। কি শিখতে হবে? সমচ্ছেদ বিন্দু, অথবা একে আমরা বলতে পারি সমচ্ছেদ বিক্রয়। সমচ্ছেদ বিক্রয় বলতে পারি। হ্যাঁ, ইংরেজিতে একে বলে ব্রেক ইভেন পয়েন্ট। কি বলে? ব্রেক ইভেন পয়েন্ট। আরেকটা জিনিস আমরা এখানে শিখবো, সেটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। এই তিনটা জিনিস সম্পর্কে আমাদেরকে এখানে সুন্দর করে শিখতে হবে। এই তিনটা জায়গা থেকে আমরা পরীক্ষায় প্রশ্ন পাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে এই তিনটা জিনিস আমরা একটু খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শিখি। আমরা সর্বপ্রথমে যেটা শিখবো, একটু মনোযোগ দিয়ে, আচ্ছা কি করেছি কি করিনি ফ্যাক্ট না, আমরা যেটা শিখছি এটা শেখার ট্রাই করি। ওকে, তো আমরা সবাই একটু শিখবো হচ্ছে সর্বপ্রথম অনুদান প্রান্ত বা দত্তাংশ। এটা একটু শেখার ট্রাই করি। হ্যাঁ, অনুদান প্রান্ত বা এটাকে আমরা বলি দত্তাংশ। হ্যাঁ, এই জিনিসটা আবার কি? ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলে কন্ট্রিবিউশন মার্জিন। ঠিক আছে, এভাবে লিখে বিউশন মার্জিন। ওকে, তাহলে এই অনুদান প্রান্ত, দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন কাকে বলে? ভাইয়া, আমি আপনাদেরকে ঈদের আগে যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে কিছু ব্যয় সম্পর্কে পড়াইছিলাম। আপনাদের কি মনে পড়ে যে সেখানে পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয়, এই জিনিসগুলো আমরা পড়েছিলাম? মনে পড়ে? নিশ্চয়ই মনে পড়ার কথা। তাহলে দেখেন, এই অনুদান প্রান্ত বা দত্তাংশ কাকে বলে জানেন? বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়কে বাদ দিলে আমরা যা পাবো তাকে আমরা বলবো কি? দত্তাংশ, অনুদান প্রান্ত বা কন্ট্রিবিউশন মার্জিন। মনে থাকবে ভাইয়া? তাহলে আমি কি বলেছি বলেন তো? তাহলে আমরা যদি দত্তাংশ বা অনুদান প্রান্তের যদি সূত্রটা লিখি তাহলে আমরা কি বলবো? এই দত্তাংশ বা অনুদান প্রান্ত মানে হচ্ছে, আমি কি বলেছি? বিক্রয়। এই বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়কে বাদ দিয়ে দিব। ঠিক আছে, বিক্রয় থেকে কাকে বাদ দিয়ে দিব? পরিবর্তনশীল ব্যয়কে বাদ দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া? তাহলে এই বিক্রয় থেকে আমরা যখন পরিবর্তনশীল ব্যয়কে বাদ দিয়ে দিব তখনই আমরা কি পাবো? তখনই আমরা পাবো দত্তাংশ। ওটারই আরেকটা নাম হচ্ছে অনুদান প্রান্ত, বা আমরা কি বলতে পারি? কন্ট্রিবিউশন মার্জিন। মনে থাকবে? খুবই সহজ ভাইয়া। বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়কে বাদ দিলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে দত্তাংশ, অনুদান প্রান্ত বা কন্ট্রিবিউশন মার্জিন। এখন আমাদের পরীক্ষাতে আরেকটা জিনিস আসে, সেটা কি জানেন? সেটা হচ্ছে দত্তাংশ অনুপাত। কি অনুপাত? দত্তাংশ অনুপাত বা অনুদান প্রান্ত অনুপাত নির্ণয় করো। এই অনুপাতটা যখন নির্ণয় করতে বলবে, মনে রাখবেন এই চ্যাপ্টারে যত অনুপাত নির্ণয় করতে বলবে সেই অনুপাত মানে হচ্ছে সম্পর্ক। অনুপাত মানে কি? সম্পর্ক। তো এই চ্যাপ্টারে যত অনুপাত নির্ণয় করতে বলবে সকল সম্পর্ক হবে বিক্রয়ের সাথে। কার সাথে? বিক্রয়ের সাথে। তাহলে এখানে বলেছে দত্তাংশ অনুপাত, তাহলে কি অনুপাত? দত্তাংশ অনুপাত। ওপরে থাকবে কে? ওপরে থাকবে দত্তাংশ। অনুপাত বলেছে না, সম্পর্ক কার সাথে হবে? সম্পর্ক হবে বিক্রয়ের সাথে। আর মানটা বাইর হবে পার্সেন্টেজে, তাই আমি গুণ দিব কত দিয়ে? 100 দিয়ে। ঘটনা বুঝতে পেরেছি ভাইয়া সবাই? তাহলে আমরা প্রথমে কি শিখলাম? প্রথমে আমরা শিখলাম দত্তাংশ এবং দত্তাংশ অনুপাত নির্ণয় করা। এটা শিখলে আমাদের 2 মার্ক কনফার্ম ইনশাল্লাহ, কারণ 2 মার্কের জন্য ক নাম্বারে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই প্রশ্নটা আসে, এমসিকিউ আসবে এখান থেকে। তাহলে দত্তাংশ, অনুদান প্রান্ত, কন্ট্রিবিউশন মার্জিন একই জিনিস। কিভাবে বের করব? আমরা বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়কে বাদ দিলে দত্তাংশ পাবো। যদি বলি দত্তাংশ অনুপাত নির্ণয় করো,
এই অঙ্কের সকল অনুপাত বিক্রয়ের সাপেক্ষে হবে, মানে বিক্রয়ের সাথে রিলেশনটা হবে। তাহলে ওপরে থাকবে দত্তাংশ, নিচে থাকবে বিক্রয়, গুণ দিব 100 দিয়ে, ঘটনা শেষ। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা ডান হয়ে গেল। এবার আমরা শিখবো কি? এবার আমরা শিখবো সমচ্ছেদ বিন্দু, সমচ্ছেদ বিক্রয় বা ব্রেক ইভেন পয়েন্ট। ভাইয়া, তাহলে আমরা কি শিখবো এখন বলেন তো? আমরা এখন শিখবো সমচ্ছেদ বিন্দু, রাইট? সমচ্ছেদ বিন্দু বা এটাকে আমরা বলি সমচ্ছেদ বিক্রয়। আর ইংরেজিতে একে কি বলে? ইংরেজিতে একে বলছি আমরা ব্রেক ইভেন পয়েন্ট। আচ্ছা, এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, তাহলে এই ব্রেক ইভেন পয়েন্ট মানে কি আপনারা কি জানেন? ব্রেক ইভেন পয়েন্ট মানে হচ্ছে যেখানে আয় ব্যয় সমান হয়। বুঝতে পেরেছেন? অর্থাৎ একটা প্রোডাক্ট বিক্রি করে আপনি যে আয় করবেন এবং ওই প্রোডাক্টটার জন্য আপনি যত টাকা ব্যয় করবেন সেটা সমান হবে। আমি কি বোঝাতে পেরেছি? ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এমন একটা জায়গা, ধরেন এই জায়গাতে মিলিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাতে কি হয়ে গেল? মিলিত হয়ে গেল। তার মানে কি এখানে আয় আর ব্যয় সমান হবে। এমন একটা রেখা বা এমন একটা বিন্দু যেখানে আয় ব্যয় সমান হয় তাকে আমরা বলি সমচ্ছেদ বিন্দু। ঠিক আছে? তাহলে ভাইয়া বলেন তো, এই ব্রেক ইভেন বিন্দু মানে কি আমরা বলতে পারি? ব্রেক ইভেন বিন্দুতে আয় সমান কি হয়? আয় সমান ব্যয় হয়। এটা হচ্ছে একটা পয়েন্ট আমাকে মনে রাখতে হবে। আর 2 পয়েন্ট হচ্ছে, বলেন তো, আয় আর ব্যয় যদি সমান হয় তাহলে এই ব্রেক ইভেন পয়েন্ট বা বিন্দুতে কোনো মুনাফা হবে? এখানে কি হয় না? কোনো মুনাফা হয় না, ক্ষতিও হয় না। মুনাফা বা ক্ষতি হয় না, মনে থাকবে। তাহলে কোথায় মুনাফা বা ক্ষতি? জিরো থাকে। হয় না মানে কি? শূন্য। হয় না মানে কি? শূন্য হয়। ঘটনা কি ক্লিয়ার আমরা সবাই? দেখেন, আমাদের এই যে সমচ্ছেদ বিন্দু, হ্যাঁ, আমাদের কি? আমাদের এই যে সমচ্ছেদ বিন্দু, এই সমচ্ছেদ বিন্দু আমাদের দুইটা ওয়েতে আমরা বের করতে পারি। কয়টা ওয়ে? এই সমচ্ছেদ বিন্দু আমরা বের করতে পারি কয়টা ওয়েতে বলেন তো? দুইটা ওয়েতে বের করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু এককে। সমচ্ছেদ বিন্দু কি? এককে। একক মানে কি? কয়টা পণ্য বিক্রি করলে আপনার আয় ব্যয় সমান হবে, সেটা একটা কথা। ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে সমচ্ছেদ বিন্দু টাকায়, কত টাকার প্রোডাক্ট বিক্রি করলে আয় ব্যয় সমান হবে। ঠিক আছে? তাহলে আমরা সমচ্ছেদ বিন্দু বের করতে পারবো কয়টা ওয়েতে? দুইটা ওয়েতে। দেখেন, প্রথমে আমরা বের করব সমচ্ছেদ বিন্দু এককে। কিসে বের করব? সমচ্ছেদ বিন্দু এককে বের করব। ঠিক আছে? আচ্ছা, দেখেন, সমচ্ছেদ বিন্দু এককে বের করার সূত্র কি? সমচ্ছেদ বিন্দু এককে সমান ওপরে থাকবে স্থায়ী ব্যয়, প্রশ্নে দেয়াই থাকবে। ওপরে কে থাকবে? ওপরে থাকবে স্থায়ী ব্যয়, বোঝা গেছে? আর নিচে থাকবে একক প্রতি দত্তাংশ। কে থাকবে বলেন তো? একক প্রতি দত্তাংশ। আমার কথা কি বোঝা গেছে ভাইয়া? ওপরে থাকবে কে? স্থায়ী ব্যয়, নিচে থাকবে একক প্রতি দত্তাংশ। তাহলে দেখি, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে ভাইয়া বলেন তো, একক প্রতি দত্তাংশ কি করে বের করে আপনারা জানেন না? আমরা তো একটু আগে দত্তাংশ বের করা শিখেছি। তাহলে একক প্রতি দত্তাংশ আপনি কি করবেন বলেন তো? দত্তাংশ মানে কি? এই দত্তাংশ মানে কি বলেন তো? দত্তাংশ মানে হচ্ছে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, তাই না? তো এখানে যেহেতু বলেছে একক প্রতি দত্তাংশ, তার মানে সূত্রটা কি হবে? সূত্রটা হবে একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি দত্তাংশ, তাই না ভাইয়া? একক প্রতি বিক্রয়, সরি, একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এটা হবে না ভাইয়া? এটাই তো হবে নাকি? এটাই হবে তো সূত্র। এই হচ্ছে আমার ঘটনা। এবার আরেকটা কথা বলেছি আমি, সেটা কি বলেছি বলেন তো? আরেকটা বলেছি আমাদের সমচ্ছেদ বিন্দু এবার আমরা বের করব কিসে? সমচ্ছেদ বিন্দু আমরা এবার বের করব হচ্ছে টাকায়। কিসে বের করব? টাকায় বের করব, মনে থাকবে। তাহলে সমচ্ছেদ বিন্দু টাকায় আমরা কিভাবে বের করব? দেখেন, সমচ্ছেদ বিন্দু টাকায় বের করার আমাদের দুইটা ওয়ে আছে। কয়টা ওয়ে? দুইটা ওয়ে আছে। হ্যাঁ, সেই দুইটা ওয়ে কি বলেন তো ভাইয়া? সেই দুইটা ওয়ে হচ্ছে, প্রথমে আমরা এই যে সমচ্ছেদ বিন্দু একক বের করেছি না, এই মানটা বসাবো। সমচ্ছেদ বিন্দু একক, এই একককে আমরা গুণ করব কি দিয়ে জানেন? একক প্রতি বিক্রয়। একক প্রতি বিক্রয় দিয়ে আমি গুণ করব, তাহলে আমার কি বের হয়ে যাবে? সমচ্ছেদ বিন্দু টাকা বের হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া সবাইকে?
এটা হচ্ছে আমাদের একটা সূত্র। আরেকটা সূত্র আছে আমাদের সমচ্ছেদ বিন্দু টাকায়ের, আরেকটা সূত্র আছে। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, এটা হচ্ছে প্রথম সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম সূত্র, এটা হচ্ছে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা হচ্ছে ভাইয়া, ওপরে থাকবে স্থায়ী ব্যয়। কে থাকবে ওপরে? ওপরে থাকবে আমাদের স্থায়ী ব্যয়, ঠিক যেমন স্থায়ী ব্যয় আছে। নিচে থাকবে দত্তাংশ অনুপাত। নিচে কে থাকবে? নিচে থাকবে দত্তাংশ অনুপাত। মনে থাকবে ভাইয়া, এই দত্তাংশ অনুপাত কি করে বের করে? আমরা অলরেডি স্লাইড 1-এ পড়ে আসছি দত্তাংশ অনুপাত। দেখেন, ওপরে দত্তাংশ, নিচে বিক্রয় করে যে মানটা আসবে সেটাকে আমরা বলছি দত্তাংশ অনুপাত। তাহলে আমরা সমচ্ছেদ বিন্দু টাকায় বের করার সূত্র দুইটা। একটা সমচ্ছেদ বিন্দু একক, এই যে এই সূত্র ফেলে আমরা যে এককটা পাবো, এই একককে আমরা গুণ করে দিব একক প্রতি বিক্রয় দিয়ে। আর সূত্র দুইতে আমাদের কি বলছে? সূত্র দুইতে আমাদের বলছে স্থায়ী ব্যয়কে তুমি দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে। বোঝা গেছে ভাইয়া? তাহলে এই যে দেখেন, বেশি না, খুবই ইজি ভাইয়া। আমি 4টা থেকে 5টা সূত্র শিখাবো, ইনশাল্লাহ আপনাদের ডান হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা একটা গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটাও শিখে ফেললাম। নিরাপত্তা প্রান্ত, এটাকে আমরা একটু অবসরে রাখি, রেখে আমরা এতক্ষণ যতটুকু পড়াশোনা করেছি সেই জায়গা থেকে কিছু প্রশ্ন সলভ করে আসি, চলেন। তাহলে আমরা নিরাপত্তা প্রান্তটাকে একটু অবসরে রাখি, দিয়ে এখন যতটুকু আমরা প্রশ্ন সলভ করেছি সেটা দেখে আসি। দেখেন, সর্বপ্রথমে আমাদের যে প্রশ্নটা দিয়েছে, প্রশ্নটা হচ্ছে কোথাকারা বলেন তো? রাজশাহী বোর্ড 19-এর যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা আমরা সলভ করি। দেখেন, অরিয়ন লিমিটেডের বিক্রয় ও অন্যান্য তথ্য দেয়া আছে, যেখানে আমাদেরকে বলেছে বিক্রয় প্রতি এককে 100 টাকা করে, পরিবর্তনশীল ব্যয় দিয়ে দিয়েছে আমাদের, দিয়ে দত্তাংশের মান দিয়ে দিয়েছে আমাদের, ঠিক আছে। নিচে বাদ স্থায়ী ব্যয় দেয়া আছে, দিয়ে মুনাফা দেয়া আছে। এখন আমাদের কতে কি বলেছে? দত্তাংশ অনুপাত নির্ণয় করো। ক নম্বরে কি বলেছে ভাইয়া? ক নম্বরে বলেছে দত্তাংশ অনুপাত নির্ণয় করো। ভাইয়া, আমরা কি দত্তাংশ অনুপাত নির্ণয় করতে পারি? বলেন তো একটু কষ্ট করে। দত্তাংশ অনুপাত বলেছে, হ্যাঁ, দত্তাংশ কিন্তু বলেনি, বলেছে দত্তাংশ অনুপাত বের করো। তাহলে আমরা সুন্দর করে ক নম্বরে লিখে ফেলি ভাইয়া, দত্তাংশ অনুপাত নির্ণয়। এই যে খাতা প্রেজেন্ট করবেন এইভাবে, ক নম্বর দিয়ে লিখবেন দত্তাংশ অনুপাত নির্ণয়। হ্যাঁ, এইভাবে আপনারা সুন্দর করে খাতাটাকে প্রেজেন্ট করবেন। হইল? হওয়ার পরে এখানে এবার সূত্র লিখেন যে দত্তাংশ অনুপাত সমান, আমরা কি জানি বলেন তো? দত্তাংশ অনুপাতের সূত্রটা, এই অঙ্কে যত অনুপাত হবে সবগুলো কিসের সাপেক্ষে? বিক্রয়ের সাপেক্ষে হবে। কোন অনুপাত? দত্তাংশ অনুপাত। সেজন্য ওপরে থাকবে কে? ওপরে থাকবে দত্তাংশ, নিচে থাকবে হচ্ছে কে? নিচে থাকবে বিক্রয়। গুণ দিব কি দিয়ে? 100 দিয়ে। ডান। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্নে দত্তাংশ দেয়া আছে কত? দিয়ে দিয়েছে। দেখেন, বের করার কোনো দরকার নাই, এরাই দিয়ে দিয়েছে। কত? 10 লাখ টাকা। তাহলে এখানে আমরা লিখি 10 লাখ টাকা। এবং বিক্রয়, দেখেন বিক্রয়ের টাকাও দিয়ে দিয়েছে আমাদের। বিক্রয় কত টাকা? 20 লক্ষ টাকা। বিক্রয় হচ্ছে 20 লক্ষ টাকা, তাই না? গুণ দিব কত দিয়ে? 100 দিয়ে। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, এই 3 শূন্য কাটেন, এই 3 শূন্য কাটেন, এই 2 শূন্য কাটেন, 2 শূন্য কাটেন, 10 দিয়ে 20 কে কাটলে 2 বার যায়, 2 দিয়ে 100 কে কাটলে 50 বার যায়। তাহলে আমরা লিখবো এখানে কত? 50%। কেন পার্সেন্ট লিখলাম? কারণ আমি 100 দিয়ে গুণ করেছি। 100 দিয়ে গুণ করলে উত্তরে পার্সেন্টেজ বসাতে হয়। সবাইকে ক্লিয়ার ভাইয়া? খুব কঠিন এটা, বলেন তো? এরপরে দেখেন, এই যে বলেছে সমচ্ছেদ বিন্দু টাকা এবং নিরাপত্তা প্রান্ত টাকায় নির্ণয় করো। কি বলেছে? সমচ্ছেদ বিন্দু, এই যে সমচ্ছেদ বিন্দু টাকা। তো আমরা সমচ্ছেদ বিন্দু টাকার সূত্র শিখেছি না? এই যে সমচ্ছেদ বিন্দু টাকায় আমরা সূত্র শিখেছি না? আচ্ছা, এখন সূত্র তো শিখলাম আমি দুইটা, সূত্র 1, সূত্র 2। এখন আমাকে বলেছে টাকায় বের করো। তাহলে টাকায় বের করা আমি এই সূত্র ফেলেও বের করতে পারবো, এই সূত্র ফেলেও বের করতে পারবো। এখন আমার জন্য ইজি হবে কোনটা? আমার জন্য ইজি হবে সূত্র 2। কেন? কারণ সূত্র 1 যদি আমি ইউজ করি তাহলে আমাকে সমচ্ছেদ বিন্দু একক বের করতে হবে আগে। তার মধ্যে একক বের করার দরকার নাই। কেন? কারণ আমার এখানে দত্তাংশ অনুপাত লাগবে সূত্র 2-এ, যেটা আমি এই অঙ্কে অলরেডি দেখেন বের করে বসে আছি। অলরেডি বের করে বসে আছি না? তাহলে আমার প্রশ্নে এই যে স্থায়ী ব্যয়ও দেয়া আছে, এই যে স্থায়ী ব্যয় দেয়া আছে, তাহলে স্থায়ী ব্যয়কে আমরা ক নম্বরে যে দত্তাংশ অনুপাত বের করেছি সেটা দিয়ে ভাগ করে দিলেই তো আমি উত্তর পেয়ে যাব, তাই না? এর যে সহজ কিছু আছে আমি করি, দেখেন।
দেখেন খ নাম্বার, সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয়। দেখেন সমচ্ছেদ বিন্দু টাকাই বলেছে, তাই না? তাহলে সমচ্ছেদ বিন্দু টাকার সূত্রটা কি ছিল বলেন তো ভাইয়া? আমরা এখানে লিখি, সমচ্ছেদ বিন্দু টাকার সূত্রটা ছিল ভাইয়া দেখেন স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত, তাই না? এখন দেখেন আমার স্থায়ী ব্যয় কিন্তু প্রশ্নে দেয়া আছে না? সবই দেয়া থাকবে। দেখেন কত, 4 লাখ টাকা, তাই না? 4 লাখ টাকা। দত্তাংশ অনুপাত ভাইয়া, দত্তাংশ অনুপাত কি আমি বের করেছি না ক নম্বরে? এই যে দত্তাংশ অনুপাত বের করেছি না, কত? 50%। কত? 50%। ঠিক আছে, এখন 4 লাখ টাকাকে 50% করলে এটা হবে 8 লাখ টাকা। কত হবে? 8 লাখ টাকা। এখন অনেক ছেলে মেয়ে বলবেন ভাইয়া এটাকে 50% কেমনে করব? ক্যালকুলেটরে 50% দিয়ে ভাগ করা যায়? যায় না, সমস্যা কি? তখন আপনারা এই করবেন, 4 লাখ টাকা ভাগ এই 50%কে আপনারা দশমিকে নিয়ে আসবেন। কিভাবে দশমিকে নিয়ে আসে? দশমিক 50। ঠিক আছে, এটা করে দেখবেন, তাহলে ক্যালকুলেটরে 8 লাখ টাকা বের হয়ে যাবে। বোঝা গেছে ভাইয়া? এই যে হয়ে গেল। এটা কঠিন? এটা কি আমরা বুঝতে পেরেছি? এরপরে আসি আমরা, দেখেন এরপরে আমাদের একটা জিনিস বলেছে, সেটা কি? নিরাপত্তা প্রান্ত টাকায় নির্ণয় করো। আচ্ছা, এখন নিরাপত্তা প্রান্ত কাকে বলে? ঠিক আছে, সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি যে নিরাপত্তা প্রান্ত নির্ণয়। দেখেন নিরাপত্তা প্রান্ত হচ্ছে বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু বাদ দিলে যা থাকবে সেটাই নিরাপত্তা প্রান্ত। বুঝতে পেরেছেন ভাইয়া? না না না, দেখেন নিরাপত্তা প্রান্ত কি জিনিস? নিরাপত্তা প্রান্ত হচ্ছে ভাইয়া বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে নিরাপত্তা প্রান্ত। বুঝতে পেরেছি ভাইয়া? তাহলে নিরাপত্তা প্রান্ত কি জিনিস? বিক্রয়ের টাকা থেকে আমরা যদি সমচ্ছেদ বিন্দুকে মাইনাস করে দিই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে নিরাপত্তা প্রান্ত বা সেফটি মার্জিন। তাহলে প্রশ্ন অনুসারে আমাদের বিক্রয়ের টাকা দেয়া আছে। প্রশ্নে দেখেন আমাদের বিক্রয়ের টাকা কিন্তু দিয়ে দিয়েছে কত টাকা? 10 লাখ টাকা, তাই না? বিক্রয়ের টাকা কত দিয়েছে? 10 লাখ টাকা মাইনাস সমচ্ছেদ বিন্দু। ভাইয়া সমচ্ছেদ বিন্দু আমরা এই যে বের করেছি না খ নম্বরে, এই যে সমচ্ছেদ বিন্দু টাকা বের করেছি না? কত টাকা বের করেছি? 8 লাখ টাকা বের করেছি। তাহলে এই 8 লাখ টাকা আমরা এখানে বসাই দিলাম, বসাইছি। তাহলে থাকে কত টাকা? থাকে হচ্ছে 2 লাখ টাকা। তাহলে এই 2 লাখ টাকাই হচ্ছে আমার নিরাপত্তা প্রান্ত। বুঝতে পেরেছি? এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে, এই প্রশ্ন সলভ করতে আপনাদের 15 মিনিট সময় লাগে, সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে এই প্রশ্ন সলভ করতে। আমরা কি বুঝছি? তো ক্লিয়ার? তাহলে বিক্রয় 10 লাখ, সমচ্ছেদ বিন্দু কোথায় পেয়েছি? খ নম্বরে আমরা নির্ণয় করেছি। তাহলে বাদ দিলে আমরা কি পেলাম? নিরাপত্তা প্রান্ত পেলাম। ওকে, তাহলে দেখেন আমাদের সুন্দর করে সমচ্ছেদ বিন্দু টাকা, নিরাপত্তা প্রান্ত টাকায় আমাদের বের হয়ে গেল। এবার আমাদেরকে দেখেন গ নম্বরে একটা জিনিস বলেছে, সেটা হচ্ছে বছরে 25 লাখ টাকা মুনাফা অর্জন করতে চাইলে অরিয়ন লিমিটেডকে মোট বিক্রয় একক এবং বিক্রয় টাকার পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবার আসে। ডিইউ অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা সবচেয়ে বেশি বার আসে, রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বেশি বার আসে এই প্রশ্নটা। ঠিক আছে, দেখেন তাহলে আমি যদি বছরে 25,000 টাকা কি করতে চাই? মুনাফা অর্জন করতে চাই। কি করতে চাই? মুনাফা অর্জন করতে চাই। তাহলে মোট বিক্রয় একক, তাহলে আমাকে কয়টা বিক্রি করতে হবে এবং কত টাকার প্রোডাক্ট বিক্রি করতে হবে সেটা জানতে চাচ্ছে। বুঝতে পেরেছি ভাইয়া? এই সবাই কি বুঝতে পেরেছি? কি হয়েছে? বিক্রয় কত আছে? ভুল করেছি নাকি? ও আচ্ছা সরি, বিক্রয় আছে কত? 20 লাখ, তাই না? আচ্ছা সরি, 10 লাখ দিয়ে অঙ্ক করে দিয়েছি না? আচ্ছা দাঁড়ান, মিস্টেক। আচ্ছা বিক্রয় আছে 20 লাখ, তাই না ভাইয়া? আচ্ছা 20 লাখ মাইনাস সমচ্ছেদ বিন্দু কত বের হইলো যেন আমাদের?
সমচ্ছেদ বিন্দু কত বের হয়েছে? আচ্ছা 8 লাখ টাকা বের হয়েছে, তাই না? তাহলে 8 লাখ টাকা। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে? 12 লাখ টাকা। ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার সবাই? আচ্ছা, ওকে। এই যে মজার বিষয় দেখেন, এবার আমাদের প্রশ্নে দেখেন একটা কি দেয়া আছে, এটা বলেন তো। বছরে আপনার একটা মুনাফা দেয়া আছে যে আপনি এত টাকা মুনাফা অর্জন করতে চান। তাহলে এই যে মুনাফা দেয়া আছে না, এটাকে আমরা বলবো প্রত্যাশিত মুনাফা। কি বলবো? এটাকে আমরা বলবো প্রত্যাশিত মুনাফা, যে আমি এত টাকা মুনাফা করতে চাই। আপনি চিন্তা করছেন যে এই বছরে আমি 100 কোটি টাকা মুনাফা করব। তো মুনাফা কি বসে ঘুমাইলে মুনাফা হবে? হবে না। আপনাকে প্রোডাক্ট বিক্রি করতে হবে না? তাহলে কয়টা প্রোডাক্ট বিক্রি করলে আপনার মুনাফা হবে এবং কত টাকার প্রোডাক্ট বিক্রি করলে আপনি 100 কোটি টাকা মুনাফা করবেন, এটাই জানতে চাচ্ছে। ঠিক আছে ভাই, খুবই সহজ। বলেন তো আমাকে, একটু কষ্ট করে বলেন তো ভাইয়া, আপনি সমচ্ছেদ বিন্দু এককের সূত্রটা জানেন না? সমচ্ছেদ বিন্দু এককের সূত্রটা জানেন? গ নাম্বার দেন, দিয়ে লিখেন কত বলেছে এখানে। 25 লাখ টাকা মুনাফা অর্জন করতে চাইলে, 25 লাখ টাকা নাকি না 25,000 বলেছে? 25 লাখ টাকা মুনাফা। ভেরি গুড। 25 লাখ টাকা মুনাফা অর্জন করতে চাইলে পণ্য বিক্রয় করতে হবে। আচ্ছা, কিসে বিক্রয় করব? এককে। হ্যাঁ, এককে নির্ণয় করব। তো এককের জিনিসটা আগে লিখে ফেলি ভাইয়া। কিসে একক? একক মানে কি? একক মানে কয়টা পণ্য বিক্রি করবেন। ওকে, তাহলে দেখি তো আমরা। ভাইয়া আপনি তো এতদিন পড়াশোনা করলেন, একটা তো মোটামুটি আইডিয়া হয়েছে আপনার, তাই না? সমচ্ছেদ বিন্দু এককের সূত্রটা জানেন আপনি? বলেন তো, সমচ্ছেদ বিন্দু এককের সূত্রটা জানেন আপনি? সমচ্ছেদ বিন্দু এককের সূত্রটা কি বলেন? সমচ্ছেদ বিন্দু এককের সূত্রটা হচ্ছে স্থায়ী ব্যয়, তাই না? স্থায়ী ব্যয় নিচে কি থাকবে বলেন তো? স্থায়ী ব্যয় নিচে থাকবে একক প্রতি দত্তাংশ, এটা থাকবে, তাই না ভাইয়া? নিচে কি থাকবে? নিচে থাকবে একক প্রতি দত্তাংশ, এটা থাকবে না? আচ্ছা, স্থায়ী ব্যয় নিচে একক প্রতি দত্তাংশ, এটাই তো শিখেছিলাম নাকি বলেন এককের সূত্রে? এই যে দেখেন, এই যে দেখেন, স্থায়ী ব্যয় একক প্রতি দত্তাংশ এককের সূত্রে। কিসের? সমচ্ছেদ বিন্দু এককের সূত্রে আছে না? এবার আমাকে কিন্তু সমচ্ছেদ বিন্দু একক নির্ণয় করতে বলেনি, আমাকে কি বলেছে? আমাকে বলেছে 25,000 টাকা মুনাফা করলে, একটা মুনাফার কথা এখানে যুক্ত করে দিয়েছে, তাই না? তাহলে এই যে স্থায়ী ব্যয়ের পাশে জাস্ট খালি ওই সূত্রেই মুনাফাটাকে যুক্ত করে দিবেন, তাহলে আমার সূত্র হয়ে যাবে। এই সূত্র দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে আমরা লিখি। স্থায়ী ব্যয় কত দেয়া প্রশ্নে দেখেন তো? স্থায়ী ব্যয় আমার প্রশ্নে দেয়া আছে কত? 4 লাখ টাকা। কত টাকা? 4 লাখ টাকা। প্লাস মুনাফা করতে চাচ্ছি কত? 25 লাখ টাকা, তাই তো? আচ্ছা, 4 লাখ টাকা প্লাস 25 লাখ। এখন একক প্রতি দত্তাংশ, একক প্রতি, দেখেন প্রশ্নে কিন্তু মোট দত্তাংশ দেয়া আছে, তাই না? প্রশ্নে কি দেয়া আছে? মোট দত্তাংশ। কিন্তু আপনার লাগবে কি? আপনার লাগবে একক প্রতি দত্তাংশ, তাই না? মানে প্রতি একটার জন্য দত্তাংশ কত সেটা লাগবে এখন। তাহলে এখানে কিন্তু আমার প্রশ্নে কি কোনো একক দেয়া নাই, কিন্তু এখানে আমরা এই জায়গা থেকে আমরা একক বের করতে পারবো। দেখেন, বিক্রয় প্রতি একক কত করে? প্রতি একক 100 টাকা করে। প্রতি একক 100 টাকা করে টোটাল বিক্রি করেছেন কত টাকা আপনি? 20 লাখ টাকা। তাহলে এখান থেকে আমরা একক বের করতে পারবো না? একক বের করতে পারবো এখান থেকে আমরা? বলেন কি করে একক বের করবো এখান থেকে? এখান থেকে আমরা এককটা বের করে দিই। দেখেন, এই যে 20 লাখ টাকা, হ্যাঁ, এই 20 লাখ টাকাকে যদি আমি 100 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটেন, তাহলে থাকে কত? থাকে আমাদের 20,000। কত? 20,000 একক। 20,000 একক থাকে, থাকে না? আমাদের কত থাকে? আমাদের 20,000 একক থাকে। আমি কি বুঝাইতে পেরেছি যে আমরা কত এককের জন্য আমরা অঙ্কটা করছি? আপনার এখানে বিক্রয়ের টাকা দিয়ে দিয়েছে প্রতি একক 100 টাকা করে। প্রতি একক 100 টাকা করে কত টাকা? 20 লাখ টাকা। তাহলে আপনার কয় একক আপনি বিক্রি করেছেন? আপনি বিক্রি করেছেন 20,000 একক। কি করে বের করলাম? 20 লাখ টাকাকে আমি 100 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমরা অঙ্ক করছি কতর জন্য? আমরা অঙ্ক করছি 20 লাখ এককের জন্য। এই যে তথ্যগুলো দেয়া আছে, এই তথ্যগুলো সবগুলো কি? সরি, 20,000 এককের তথ্য। কিসের তথ্য? এগুলো আপনার 20,000 এককের তথ্য। ঠিক আছে?
আচ্ছা, এটা যদি 20,000 এককের তথ্য হয়, আমার কি লাগবে? আমার লাগবে একক প্রতি দত্তাংশ। তাহলে আমরা একক প্রতি দত্তাংশটা কি করে বের করব? এখানে নিচে আমরা একটু রাফ করে দেখাই দিব। একক প্রতি দত্তাংশ সমান সমান ভাইয়া, আমার টোটাল দত্তাংশের টাকা কত দেয়া আছে? টোটাল দত্তাংশের টাকা আমার দেয়া আছে হচ্ছে 10 লাখ, তাই না? কত? 10 লাখ। তাহলে সেটা লিখি আমরা 10 লাখ। এই যে 10 লাখ টাকা দেয়া আছে, এই 10 লাখ টাকা কয়টা এককের জন্য? একটু আগে আমরা বের করলাম 20,000 এককের জন্য। মোট একক কত? মোট একক 20,000। তাহলে আমরা এখন ভাগ দিয়ে দিব কি দিয়ে? 20,000 দিয়ে। তাহলে প্রতি একটার জন্য কত হবে? 3 শূন্য কাটেন, এই শূন্য কাটেন, এই শূন্য কাটেন, 2 দিয়ে 100কে কাটলে কয়বার যায়? 50 বার যায়। তার মানে 50 টাকা। প্রতি এককের জন্য কত টাকা? 50 টাকা। তাহলে এখানে একক প্রতি দত্তাংশ কত হবে? 50 টাকা হবে। তাহলে এখন আমরা যদি এটা করে ফেলি, কত হবে? 25 আর 4 29 লাখ টাকা। এই 29 লাখ টাকাকে আমরা ভাগ দিব কত দিয়ে? 50 দিয়ে। তাহলে যা হবে সেটাই আমার উত্তর। তাহলে আমরা একটু ক্যালকুলেটর করি। 29 লাখ টাকা ভাগ কত? 50। 58,000 একক। কত? 58,000 একক। 58,000 একক। এটার অর্থ কি জানেন? এটার অর্থ হচ্ছে আপনি যদি 58,000 একক মানে কি 58,000টি প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে আপনি এই 25 লাখ টাকা মুনাফা করতে পারবেন। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? এবার আপনার চেয়েছে কত টাকার প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন। হ্যাঁ, কত টাকার প্রোডাক্ট আপনি কি করবেন? কত টাকার প্রোডাক্ট বিক্রি করতে হবে। এটা তো একক বের হলো, এবার টাকা চেয়েছে, তাহলে আমরা এবার টাকাই বের করব। হ্যাঁ, এসএম কথাটা লিখবেন, লিখে ব্র্যাকেটে লিখবেন টাকা। ঠিক আছে ভাইয়া, দেখেন আমার একক বের হয়ে গেছে না? একক বের হয়ে গেছে তো। তাহলে আমরা যেহেতু একক বের হয়ে গেছে, আমরা ইজিলি টাকা বের করতে পারবো। কি করে? 58,000 একক গুণন একক প্রতি বিক্রয়। একক প্রতি বিক্রয় কত টাকা করে দেখেন তো? এই যে একক প্রতি বিক্রয় কত টাকা? 100 টাকা। তাহলে এখানে গুণ দিয়ে দিব কত দিয়ে? 100 দিয়ে। তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার হয়ে গেল এত টাকা। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছি? যদি আমার একক বের হয়ে যায়, তাহলে আমাকে যদি টাকা বের করতে বলে, তাহলে আমি কি করব? টাকা দিয়ে গুণ করে দিব, তাহলে হয়ে যাবে। আর যদি একক না বের করতে বলে, হ্যাঁ, আপনার একক দেয়া নাই প্রশ্নে, কিন্তু কি বলছে? আপনাকে বলেছে কত টাকার প্রোডাক্ট বিক্রি করলে এত টাকা মুনাফা হবে, তখন আপনি কি করবেন? তাহলে যখন একক থাকবে না, এটা আমি লিখে দিই, যখন একক থাকবে না, তাহলে যখন একক থাকবে না আপনি কি করবেন ভাইয়া? আপনাকে কি বের করতে বলেছে? টাকা বের করতে বলছে। তাহলে আপনি সমচ্ছেদ বিন্দুর টাকার সূত্রটা লিখেন। সমচ্ছেদ বিন্দুর টাকার সূত্রটা কি ছিল? সমচ্ছেদ বিন্দুর টাকার সূত্রটা ছিল স্থায়ী ব্যয়। নিচে কে ছিল? নিচে ছিল দত্তাংশ অনুপাত ছিল, তাই না? নিচে কে ছিল? দত্তাংশ অনুপাত। ওকে, এর সাথে আমরা প্লাস কি করে দিব? মুনাফা করতে চাই, তার মানে এই মুনাফাটাকে যোগ করে দিব, তাহলেও বের হয়ে চলে আসবে। তাহলেও আমাদের একই উত্তর বের হয়ে চলে আসবে। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? তাহলে এত টাকা মুনাফা অর্জন করতে চাই, এই জিনিসটা থাকলে আমরা কি করব? সমচ্ছেদ বিন্দুর সূত্র লিখব। যদি একক বলে, সমচ্ছেদ বিন্দুর এককের সূত্র লিখব, লিখে ওর সাথে খালি মুনাফা যোগ করে দিব। যদি টাকা বলে যে টাকাই বের করো, তাহলে সমচ্ছেদ বিন্দু টাকার সূত্রটা লিখব, স্থায়ী ব্যয় দত্তাংশ অনুপাত, তার সাথে কি করব? মুনাফাকে যোগ করে দিব। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেল। এত ইজি ম্যাথ। ওকে, আমরা নেক্সট একটা ম্যাথ সলভ করব এখন। দেখেন এবার আপনাদের কাছে সব ইজি লাগবে। আমরা নেক্সট একটা ম্যাথ সলভ করব, সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 19। আমরা সলভ করব কোনটা? চট্টগ্রাম বোর্ড 19 সলভ করব। ঠিক আছে, তো এই প্রশ্নে তারা আবার একটু চালাকি করেছে, বিক্রয় দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং এই যে দেখেন বিক্রয় দিয়ে দিয়েছে, আর কি বলেছে? প্রত্যক্ষ মাল, প্রত্যক্ষ মজুরি, একক প্রতি কারখানা ব্যয়। তো এই যে প্রত্যক্ষ মাল, প্রত্যক্ষ মজুরি, একক প্রতি কারখানা ব্যয়, এগুলোকে একসাথে আমরা বলি পরিবর্তনশীল ব্যয়। এগুলোকে আমরা কি বলি? পরিবর্তনশীল ব্যয়। তারা সব পরিবর্তনশীল ব্যয়ের টাকা একসাথে না দিয়ে আলাদা আলাদা করে নামে লিখে দিয়েছে। ঠিক আছে, কি করে বুঝলাম এগুলো পরিবর্তনশীল ব্যয়? আমি এটা ক্লাসে 9 নাম্বার ক্লাসে যখন আপনাদেরকে পড়াইছিলাম যে পরিবর্তনশীল ব্যয় কোনগুলো, স্থায়ী ব্যয় কোনগুলো, সেখানে বলেছিলাম সেটা একটু দেখতে হবে, নাহলে এখান থেকেও আপনি বুঝতে পারবেন। দেখেন এখানে স্থায়ী ব্যয় দিয়ে দিয়েছে, তো এখানে যদি স্থায়ী ব্যয় যদি দেয়া থাকে, তার মানে এই যে ব্যয়ের নামগুলো লিখেছে এগুলো অবশ্যই কি ব্যয় হবে? এগুলো অবশ্যই পরিবর্তনশীল ব্যয় হবে। ঠিক আছে, এই হচ্ছে আমার ঘটনা।
এখন আপনাকে ক নম্বরে বলেছে একক প্রতি কন্ট্রিবিউশন ও কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো। ভাই কন্ট্রিবিউশন মানে কি? কন্ট্রিবিউশন মানে হচ্ছে এই যে অনুদান প্রান্ত বা যেটা দত্তাংশ, এটাকে আমরা বলছি কি, ইংরেজিতে আমরা বলি কন্ট্রিবিউশন মার্জিন। বুঝতে পেরেছেন? তাহলে একক প্রতি কন্ট্রিবিউশন নির্ণয় করতে বলেছে, তা আমরা করে ফেলি। ক নম্বরে চলে যাই, একক প্রতি কন্ট্রিবিউশন নির্ণয় করে ফেলি ভাই আমরা। একক প্রতি কন্ট্রিবিউশন, এই বলেন একক প্রতি কন্ট্রিবিউশন বা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র কি বলে? সরি, একক প্রতি কন্ট্রিবিউশন বা দত্তাংশের সূত্র কি বলেন? সূত্র হচ্ছে কি, একক প্রতি বিক্রয়, যেহেতু একক প্রতি বলেছে, তাহলে একক প্রতি বিক্রয় থেকে আমরা মাইনাস করব কাকে? একক প্রতি পরিবর্তনশীল ব্যয়কে, তাই না? একক প্রতি কি ব্যয় বলেন তো? পরিবর্তনশীল ব্যয়কে। তাহলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখি তো ভাইয়া, একক প্রতি বিক্রয় কত টাকা দেয়া আছে? একক প্রতি বিক্রয় প্রতি এককে কত টাকা? 30 টাকা। তাহলে আমরা এখানে লিখি 30 টাকা। 30 টাকা হয়েছে, সরি 30 টাকা, তাই না? এই 30 টাকা থেকে মাইনাস করবো কাকে? একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তো এই প্রশ্নে পরিবর্তনশীল ব্যয় কোনগুলো বলেন তো? এই যে প্রতি এককে, এই যে প্রতি এককে, এই যে একক প্রতি এত। তার মানে এই তিনটা ব্যয়কে যোগ করলে আমরা কি পাবো? একক প্রতি পরিবর্তনশীল ব্যয় পাবো। 10 টাকা, 6 টাকা, 5 টাকা, তাই না ভাইয়া? তাহলে আমরা যোগ করি 10 টাকা, 6 টাকা, 5 টাকা, তাহলে 16 আর 5 21 টাকা। তাহলে 30 মাইনাস 21, তাহলে কত হয়? আমাদের হয় 9 টাকা। গেল? হয়েছে না ভাইয়া? হয়েছে। তাহলে একক প্রতি কন্ট্রিবিউশন হলো। এবার কি বলেছে? কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা এখন কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করি। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত মানে কি বলেন তো? দত্তাংশ অনুপাত। তাহলে এই যে অনুপাত, অনুপাত কিসের সাপেক্ষে হয়? উপরে থাকবে কে? উপরে থাকবে কন্ট্রিবিউশন মার্জিন মানে দত্তাংশ, রাইট? কিসের সাপেক্ষে হয়? বিক্রয়ের সাপেক্ষে হয়। গুণ দিব কি দিয়ে? 100 দিয়ে। ডান। তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন বের হয়েছে কত? 9 টাকা। বিক্রয় কত টাকা করে? এই যে বিক্রয় কত টাকা করে? 30 টাকা করে। এই হয়ে গেল 9/30 গুণন 100। তাহলে আমাদের 30%। সবাইকে ক্লিয়ার? আমরা হয়ে গেল, ক নাম্বার হয়ে গেল। খতে আসি। খতে বলেছে সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয় করো। আচ্ছা, তাহলে সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয় করে ফেলি আমরা। দেখেন, সমচ্ছেদ বিন্দু এককের সূত্র কি বলেন তো ভাইয়া? ওপরে থাকবে স্থায়ী ব্যয়, নিচে কে থাকবে? একক বলেছে না? একক বললে কে থাকে? একক প্রতি, এগুলো পানির মতো এখন ম্যাথ পারবেন। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে স্থায়ী ব্যয় আছে কত প্রশ্নে আমাদের? প্রশ্নে আমাদের স্থায়ী ব্যয় আছে কত? 1,20,000 টাকা, তাই না? তাহলে এই যে 1,20,000 টাকা বসান। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করলেন না এখনই? ভুলে গেছেন? এই যে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কত টাকা? 9 টাকা, রাইট? তাহলে এখানে বসাবেন কত? 9 টাকা। তাহলে হয়ে যাবে 1,20,000 কে 9 দিয়ে ভাগ দেন। তাহলে 13,333, তাই না? তাহলে আমরা এখানে লিখবো 13,333 একক। ক্লিয়ার সবাই? এবার আমাদের বলেছে নিট মুনাফার পরিমাণ নির্ণয় করো। কি বলেছে? নিট মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে এই প্রশ্নে আপনাকে যখন মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলবে তখন আপনি কিভাবে করবেন? খুবই সহজ ভাইয়া। নিট মুনাফার পরিমাণ বা মুনাফার পরিমাণ নির্ণয় করো যদি বলে,
তাহলে আপনি কি করে নির্ণয় করবেন? খুবই সহজ করে নির্ণয় করবেন। দেখেন, খুবই সহজ করে আপনি নির্ণয় করবেন। খুবই সহজ নেট মুনাফা নির্ণয় করা। কি করে করব? সুন্দর করে একটা ছক আঁকবেন। ছক না করেও হয়, তবে ছক করলে ভালো হয়। ঠিক আছে, আপনি সুন্দর করে একটা ছক আঁকবেন, ছকে করলে ভালো আর কি। এই যে মুনাফা কি করে নির্ণয় করে? আয় থেকে ব্যয়কে বাদ দিয়ে দেয়, তাই না? আয় থেকে ব্যয়কে বাদ দিলে কি পাওয়া যায়? মুনাফা পাওয়া যায়। সত্যি তো নাকি? সেটাই তো সত্য হওয়ার কথা। আচ্ছা, তাহলে দেখেন, এখানে আপনি লিখবেন বিবরণ, টাকা টাকা। তাহলে বিক্রয়, বিক্রয় আয় হিসাব না? প্রশ্নে বিক্রয় দেয়া আছে কত দেখেন, এই যে বিক্রয়, বিক্রয় দেয়া আছে প্রতি এককে। কিন্তু যখন মুনাফা বের করতে বলবে আমাকে কিন্তু মোট বের করতে হবে, তাই না? তাহলে প্রতি একটার বিক্রয় 30 টাকা। আপনি কয়টার জন্য কাজ করছেন? প্রকৃত বিক্রয় কত? 20,000। প্রকৃত বিক্রয় কত? 20,000। তাহলে আপনি মোট বিক্রয় কি করে বের করবেন? এই 20,000 গুণন প্রতি একটার জন্য 30 টাকা করে, তাই না? তাহলে আপনি এখানে লিখেন 20,000 একক, প্রতিটার জন্য কত টাকা? 30 টাকা, তাই না? তাহলে কত হবে? 3 দুগুণে 6, শূন্য আছে 1 2 3 4 5, 5টা, 6 লাখ টাকা হয়েছে। বিক্রয় থেকে বাদ দিবেন কাকে? সর্বপ্রথম আপনি বাদ দিবেন পরিবর্তনশীল ব্যয়কে। কাকে? অর্থাৎ বিক্রয় হচ্ছে আয় হিসাব, এই আয় থেকে সব ব্যয়গুলোকে বাদ দিয়ে দিবেন। তো এই অঙ্কে দুইটা ব্যয় থাকে, একটা পরিবর্তনশীল, একটা স্থায়ী। তাহলে বাদ দেবো কাকে? পরিবর্তনশীল ব্যয়কে। ওকে, পরিবর্তনশীল ব্যয় কয় টাকা আছে? এই যে অঙ্কে এই তিনটাকে আমরা পরিবর্তনশীল ব্যয় ধরেছি, তাই না? একটা 10, একটা 6, একটা 5, তিনটা যোগ করলে কত হয়? 21 টাকা, তাই না? 21 টাকা। তাহলে কয়টার জন্য আমরা করছি? 20,000-এর জন্য করছি। তাহলে 20,000 গুণন 21 টাকা, তাই না? তাহলে 20,000 গুণন 21 কত হয়? 4,20,000 হয় নাকি? দেখি একটু। হ্যাঁ, 4,20,000 হয়। কত হয়? তাহলে এই যে বলেন তো, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা যে টাকাটা পাই তাকে আমরা কি বলি বলেন? 1,80,000 থাকে না? 1,80,000 থাকে। এটাকে আমরা কি বলতে পারি? কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ বলতে পারি না? এটা একটু লিখে দিবেন এখানে, তাহলে ভালো হয়। ঠিক আছে, যেহেতু এই অঙ্ক করছেন, এটা আপনি লিখে দিবেন, কন্ট্রিবিউশন মার্জিন পেলাম, এটা হইলো, বা দত্তাংশ। এখান থেকে এবার আমরা মাইনাস করবো কাকে? স্থায়ী ব্যয়কে। স্থায়ী ব্যয়। দেখেন, স্থায়ী ব্যয় কিন্তু একক প্রতি বলেনি, কিছু বলেছে সরাসরি বলেছে স্থায়ী ব্যয়, এটা কিন্তু একক প্রতি না। মানে সরাসরি যেহেতু বলেছে, তার মানে এটা মোট স্থায়ী ব্যয়ের টাকাই দিয়ে দিয়েছে তারা। তাহলে আমরা এই 1,20,000 মাইনাস করে দেব। তাহলে থাকে কত টাকা ভাইয়া? থাকে হচ্ছে আমাদের 60,000 টাকা। তাহলে এই 60,000 টাকাই হচ্ছে আমার কি? এই 60,000 টাকাই হচ্ছে আমার নিট মুনাফা। কি বলেছি? এই 60,000 টাকাই আমার নিট মুনাফা। এই দুনিয়াতে কি হচ্ছে মজার আর সহজ ম্যাথ আছে? আমাকে একটু কষ্ট করে বলেন তো। এই দুনিয়াতে কি এর চেয়ে সহজ আর মজার কোনো ম্যাথ আছে? আমাকে বলেন, বলেন। বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিব। অর্থাৎ দেখেন, এটা বিক্রয়, বিক্রয় থেকে এই অঙ্কে দুইটা ব্যয় আছে, একটা পরিবর্তনশীল, একটা স্থায়ী। আমরা কি জানি? বিক্রয় আয় হিসাব, আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাবো? আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা মুনাফা পেয়ে যাব। ডান, নেট মুনাফা হয়ে গেল। এবার বলেছে প্রত্যাশিত বিক্রয় 25,000 একক ধরে নিরাপত্তা প্রান্ত একক ও নেট মুনাফার পরিমাণ নির্ণয় করো। ভাইয়া দেখেন, প্রত্যাশিত বিক্রয় আমরা এখানে ধরেছিলাম কত? 20,000 ধরে ম্যাথ করলাম। এখন আমাকে বলেছে বিক্রয়কে তুমি প্রত্যাশা করো 25,000 একক। অর্থাৎ 25,000 একক তুমি বিক্রয় ধরে তুমি নিরাপত্তা প্রান্তটাকে নির্ণয় করে ফেলো। হ্যাঁ, নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো কিসে? এককে নির্ণয় করো, এবং নিট মুনাফার পরিমাণ নির্ণয় করো। তো ভালো কথা, আমরা নির্ণয় করে ফেলি। নিরাপত্তা প্রান্ত সর্বপ্রথম বলেছে, তাহলে দেখেন আমরা লিখি প্রত্যাশিত বিক্রয় 25,000 একক ধরে নিরাপত্তা প্রান্ত এককে নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, তাহলে নিরাপত্তা প্রান্ত একক। ভাইয়া বলেন,
নিরাপত্তা প্রান্ত এককের সূত্র কি, কে বলতে পারে? দেখেন, নিরাপত্তা প্রান্ত এককের সূত্র কি বলেন? নিরাপত্তা প্রান্ত কাকে বলে? বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু বাদ দিলে যা পাবো সেটাই নিরাপত্তা প্রান্ত। তাহলে বিক্রয় যেহেতু এককে বলেছে, তাহলে কি করব? বিক্রয় একক থেকে আমরা বাদ দিব কাকে? মাইনাস করব সমচ্ছেদ বিন্দু একককে, তাই না? বাদ দিব কাকে? সমচ্ছেদ বিন্দু একককে বাদ দিব, তাহলে হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে বিক্রয় একক আছে কত? বিক্রয় একক আছে হচ্ছে 25,000 একক, তাই না? মাইনাস সমচ্ছেদ বিন্দু একক। সমচ্ছেদ বিন্দু একক আমরা কি বের করেছিলাম প্রশ্নে? এই যে সমচ্ছেদ বিক্রয় বা সমচ্ছেদ বিন্দু একক কিন্তু আমরা বের করেছিলাম, তাই না? কিন্তু আমরা যেটা বের করলাম এটা কত একক ধরে বের করলাম বলেন তো? এটা আমরা কিন্তু 20,000 একক ধরে বের করেছি, তাই না? এখন একটা জিনিস আমাকে একটু কষ্ট করে বলেন তো ভাইয়া, এই যে সমচ্ছেদ বিন্দু এককের সূত্রটা কি লিখেছিলাম আমরা? আমরা লিখেছিলাম স্থায়ী ব্যয় ভাগ কি? ভাগ লিখেছিলাম আমরা একক প্রতি দত্তাংশ বা কন্ট্রিবিউশন, যেটাই বলেন না কেন। এখন আমাকে বলেন, এই বিক্রয়ের পরিমাণ যদি চেঞ্জ হয়, এটা আমরা করেছিলাম 20,000 একক ধরে। এখন আমাকে বলেন তো, এই বিক্রয়ের পরিমাণ যদি পরিবর্তন হয়, আমাকে 25,000 একক ধরে অঙ্ক করতে বলেছে। এই বিক্রয়ের পরিমাণ যদি পরিবর্তন হয়, সমচ্ছেদ বিন্দুতে কি কোনো প্রভাব পড়বে? আমাকে বলেন তো, বিক্রয়ের এককের যদি পরিবর্তন হয়, সমচ্ছেদ বিন্দুকে কি কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না ভাইয়া। সমচ্ছেদ বিন্দু মানে যে বিন্দুতে আয় ব্যয় সমান হবে। এখন আমি 20,000ও বিক্রি করতে পারি, 80,000ও বিক্রি করতে পারি। সমচ্ছেদ বিন্দু এমন একটা বিন্দু যেখানে আয় ব্যয় সমান হয়, ঠিক আছে? তো এই সমচ্ছেদ বিন্দুর সাথে সম্পর্ক কার? স্থায়ী ব্যয়ের সম্পর্ক। আর একক প্রতি দত্তাংশ মানে কি? এখানে টাকার সম্পর্ক। কার? এই যে বিক্রয়ের টাকার সম্পর্ক। তো বিক্রয়ের টাকা তো 30 টাকায় আছে। আর কিসের সম্পর্ক? একক প্রতি দত্তাংশ মানে পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তো এখানেও তো একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এই তিনটাই আছে। এই বিক্রয়ের টাকা আর পরিবর্তনশীল ব্যয়ের টাকার কি কোনো চেঞ্জ হয়েছে ভাইয়া? স্থায়ী ব্যয়ের কি কোনো চেঞ্জ হয়েছে? এখানে কি স্থায়ী ব্যয়কে চেঞ্জ করতে বলেছে? বলেনি ভাইয়া। এখানে কি বিক্রয়ের টাকাকে চেঞ্জ করতে বলেছে? সেটাও বলেনি। এখানে কি পরিবর্তনশীল ব্যয়ের টাকাকে চেঞ্জ করতে বলেছে? সেটাও করেনি। তাহলে কোনো কিছুকে আমাকে চেঞ্জ করতে বলেনি। তাহলে কোনো কিছুকে যদি চেঞ্জ না করতে বলে এগুলোর, আমাকে কি চেঞ্জ করতে বলেছে? বিক্রয়ের একক। ভাইয়া, এই যে আমাদের সমচ্ছেদ বিক্রয়ের যে সূত্রটা, এখানে কি বিক্রয়ের এককের কি কোনো খেলা আছে? কোনো খেলা নাই। তার মানে আমার 20,000 এককেও সমচ্ছেদ বিন্দু যা হবে, 25,000 একক বিক্রয় বললেও সমচ্ছেদ বিন্দু একই হবে। তাহলে আমি তো এটা খ নম্বরে অলরেডি বের করেছি না? খ নম্বরে বের করেছি না অলরেডি? এই যে খ নম্বরে আমরা এই যে সমচ্ছেদ বিন্দু একক অলরেডি বের করেছি, কত? 13,333 একক। তাহলে এটা লিখে দিব এখানে। সমচ্ছেদ বিন্দু একক কত? 13,333। কই থেকে পেলাম? খ হতে পেয়েছি। কই থেকে পেয়েছি? খ হতে পেয়েছি। ওকে, তাহলে এবার আমরা 25,000 থেকে 13,333 বাদ দিই। 11,667 একক। এই 11,667 এককে কি হবে? নিরাপত্তা প্রান্ত একক। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? এবার আসেন, এবার আমাকে আবার কি বলেছে? এবার আমাকে বিক্রয় 25,000 ধরে নিট মুনাফা বের করতে বলেছে। ভাইয়া, তাহলে বিক্রয়ের পরিমাণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন 25,000 হয়েছে। তাহলে বিক্রয়ের পরিমাণের সাথে তো মুনাফার অবশ্যই সম্পর্ক আছে, আছে না? আমরা যে এই জায়গায় বের করলাম, এই যে মুনাফা পরিমাণ বের করলাম, এটা তো আমরা 20,000 ধরে করেছি, তাই না? এখন আমাকে 25,000 ধরে অঙ্ক করতে বলেছে। তাহলে 25,000 ধরে অঙ্ক করতে বলেছে, তার মানে কি? এই যে এই জায়গাতে যে আমি 20 লিখেছি, এটা এখন হয়ে যাবে কত? 25। পরিবর্তনশীল ব্যয় 20,000 দিয়ে গুণ করেছিলাম, এখন হয়ে যাবে 25, তাই না ভাইয়া? তাহলে এইভাবে আমাকে নেট মুনাফা বের করতে হবে। তাহলে ভাইয়া, আমরা কি 25,000 ধরে কি নেট মুনাফা বের করতে পারবো? এটা কি আমার করে দেওয়ার দরকার আছে এই অংশটুকু, না আমরা পারবো? একটু বলেন তো কষ্ট করে দেখি। আমরা যখন খ নম্বরে নেট মুনাফা বের করলাম, এটা তো আমাদের প্রকৃত বিক্রয় 20,000 দিয়েছিল, 20,000 দিয়ে করেছি। গ নম্বরে আমাদেরকে নেট মুনাফা বের করতে বলছে 25,000 বিক্রয় ধরে। তাহলে আমরা কি যেটা 20,000 ধরে করে নেট মুনাফা বের করেছিলাম, এখন কি 25,000 ধরে কি নেট মুনাফা বের করতে পারবো? অবশ্যই পারবো। যেটা আমি 20,000 বিক্রয় ধরেছিলাম, এখন সেটা ধরবো 25,000 ইন্টু 30।
আমি পরিবর্তনশীল ব্যয় যখন বের করলাম 20,000 ধরে করেছিলাম, এখন করব 25,000 ইন্টু 21। পারবো না ভাইয়া? পারবো, ভেরি গুড। তাহলে এটা আমি স্কিপ করলাম। ওকে, তাহলে আমরা এবার আরেকটা ম্যাথ দেখি। অনেক কঠিন লাগছে নাকি ভাইয়া? এই যে আমরা এই ম্যাথটা দেখি। এই ম্যাথটা দেখলে আমার মোটামুটি এই তিনটা ম্যাথ যদি আমি করি, মোটামুটি আপনি শিওর থাকতে পারেন যে আমাদের 90% এই তিনটার ভিতর থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা 90%, এটা আপনি ধরে নিতে পারেন। ঠিক আছে, দেখি। তাহলে এই ম্যাথে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় দিয়ে দিয়েছে 15,000 একক, টোটাল টাকা হচ্ছে 4,50,000। পরিবর্তনশীল ব্যয়, এটারও টোটাল টাকা দিয়েছে, দেখেন মোট টাকা বলেছে, একক প্রতি বলেনি কিন্তু। কন্ট্রিবিউশন মার্জিন মানে দত্তাংশ, এটাও কিন্তু মোট টাকায় দিয়ে দিয়েছে। স্থায়ী ব্যয়, এটাও মোট টাকায় দিয়ে দিয়েছে আমাদের। হ্যাঁ, এখন আমাদের কতে কি বলেছে? কতে বলেছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো। ভাইয়া মোট টাকা দেয়া আছে তাই না? মোট টাকা দিয়েছে, দিয়ে আপনাকে কি বলেছে? একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো। তাহলে এই যে কন্ট্রিবিউশন মার্জিনের মোট টাকা কত? 2,70,000 টাকা। কতটির জন্য 2,70,000 টাকা? আমরা অঙ্ক করছি 15,000 এককের জন্য। তাহলে 15,000 এককের জন্য যদি কন্ট্রিবিউশন মার্জিন 2,70,000 হয়, প্রতি একটার জন্য কন্ট্রিবিউশন মার্জিন আমরা বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। তাহলে করি। কিভাবে করব? কন্ট্রিবিউশন মার্জিন কত দেয়া আছে? মোট কত দেয়া আছে দেখেন তো। এই যে কন্ট্রিবিউশন মার্জিন মোট কত দেয়া আছে? 2,70,000 টাকা, তাই না? তাহলে ওপরে থাকবে 2,70,000 টাকা। এটি কয়টা এককের জন্য? কয়টা এককের জন্য 2,70,000 দিয়েছে? এই যে 15,000 এককের জন্য। তাহলে আমরা ভাগ দিব কাকে? 15,000 দিয়ে। তাহলে আমরা প্রতি একটার জন্য কন্ট্রিবিউশন মার্জিন কত সেটা পেয়ে যাবো না ভাইয়া? টাকা। কত টাকা? 18 টাকা। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? এই সবাই কি বুঝতে পেরেছি? একটু বলি, সবাইকে ক্লিয়ার আমরা? এবার বলেছে খ নম্বরে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বের করতে বলেছে। প্রথমে কি বলেছে? কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বের করতে বলেছে। তো এখানে করে ফেলি। কন্ট্রিবিউশন মার্জিন মানে কি জানো? দত্তাংশ, তাই না? বা অনুদান প্রান্ত। তাহলে সেই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বের করতে বলেছে আমাকে। ভেরি গুড। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্রটা কি ছিল আমাদের বলেন তো? এখানে সকল অনুপাত কিসের সাপেক্ষে হবে? বিক্রয়ের সাপেক্ষে। কোন অনুপাত? কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তাহলে ওপরে থাকবে কন্ট্রিবিউশন মার্জিন কিসের সাপেক্ষে? বিক্রয়ের সাপেক্ষে। গুণ দিব কি দিয়ে? 100 দিয়ে। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন আছে কত দেখি তো, প্রশ্নে দিয়েই দিয়েছে, দেখছেন কত ভালো এরা। কত আছে? 2,70,000 টাকা। তাহলে এখানে লিখি 2,70,000। বিক্রয়, ভাইয়া বিক্রয় কি দেওয়া আছে না প্রশ্নে? কয় টাকা? 4,50,000। দেখছেন কত ভালো তারা। ইন্টু 100। তাহলে আমরা যদি একটু সমান করি দেখি, 2,70,000 ভাগ 4,50,000 গুণন 100, কত? 60%। কত? 60%। বোঝা গেছে? এই বোঝা গেছে না যায়নি? বলেন। এবার আমাদের দেখেন প্রত্যাশিত মুনাফা। এই যে মুনাফা দিয়েছে, এই মুনাফা যদি দেয় তাহলে কি করতে হয় মনে আছে আমাদের? মুনাফা যদি দেয়, প্রত্যাশিত মুনাফা 84,000 টাকা অর্জন করতে হলে কত টাকা বিক্রয় করতে হবে তা নির্ণয় করো। কিসে? টাকা বের করতে বলেছে। তাহলে প্রশ্নে যদি মুনাফা দিয়ে দেয়, দিয়ে যদি বলে কত টাকা বিক্রি করতে হবে, কত একক বিক্রি করতে হবে, তাহলে কি করতে হয় মনে আছে না নাই? বলি, আছে না মনে? দেখেন, তাহলে আমাদের 84,000 টাকা মুনাফা করতে চাইলে বিক্রয় করতে হবে কিসে? টাকা। জানতে চেয়েছে তাই না?
তাহলে কি করব, সোজাসুজি আমরা সূত্রটা লিখে ফেলি। কিসের সূত্র? সমচ্ছেদ বিন্দুর সূত্র, তাই না? স্থায়ী ব্যয় টাকা যেহেতু বলেছে, ভাগ দিব কি দিয়ে? ভাগ দিব আমরা দত্তাংশ অনুপাত দিয়ে, তাই না? এটাই তো আমাদের সূত্র, রাইট? মুনাফা দেয়া আছে, তাহলে স্থায়ী ব্যয়ের পাশে জাস্ট খালি আমরা কি বসাই দিব? মুনাফাটা বসাই দিব, তাহলে হয়ে যাবে। তাহলে প্রশ্ন অনুসারে আমাদের স্থায়ী ব্যয় কত দেয়া আছে প্রশ্নে বলেন তো? এই যে স্থায়ী ব্যয় দেয়া আছে কত? 2,16,000 টাকা। প্লাস কত টাকা মুনাফা অর্জন করতে চাই? 84। তাহলে এই যে 84 হইল, ভাগ দিব কি দিয়ে? দত্তাংশ অনুপাত দিয়ে। ভাইয়া একটু আগে বের করলাম না দত্তাংশ অনুপাত? এই যে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতেরই আরেকটা নাম কি? দত্তাংশ অনুপাত, তাই না ভাইয়া? এটারই তো আরেকটা নাম, বাংলা করলে হয় দত্তাংশ অনুপাত। কত? 60%। তাহলে এখানে সুন্দর করে আমরা 60% লিখে দিলাম। তাহলে এটা যদি আমরা করি তাহলে কত হয়? 2,16,84 3 লাখ টাকা হয়, তাই না ভাইয়া? এই 3 লাখ টাকাকে আমরা 60% দিয়ে ভাগ করে দিব। ওকে, কারণ 60% দিয়ে ভাগ করা কিভাবে করতে পারি আমরা? আমরা এইভাবে করতে পারি, দেখেন 3 লাখ টাকা 60%কে যদি আমরা ভগ্নাংশ করি 0.60 লিখতে পারি, অথবা আমরা এইভাবেও করতে পারি 3 লাখ টাকা ভাগ হচ্ছে 60 গুণ 100, এটাও করতে পারি, একই জিনিস, কোনো ইয়া নাই, ঠিক আছে? তাহলে আমরা যদি করি দেখি কত আসে। 3 লাখ টাকা ভাগ 0.60 কত আসে? 5 লাখ টাকা। তাহলে আমাকে কত টাকা বিক্রি করতে হবে? 5 লাখ টাকা বিক্রি করতে হবে। ক্লিয়ার? বলেন, কঠিন? এই কঠিন আছে না সহজ আছে বলেন? অনেক সহজ, হ্যাঁ অনেক সহজ। আপনারা এই যে শিখছেন না, অনেক ছেলে মেয়ে চ্যাপ্টারে হাতই দিবে না, অনেক টিচার এই চ্যাপ্টার করাই না, তো কি হবে? হইলো আপনি সিকিউ করলেন না, কিন্তু এখান থেকে আপনি এমসিকিউ পারবেন, এটাই মজা। এখানে আপনি এগিয়ে যাবেন। অ্যাডমিশন টেস্টে আপনি এগিয়ে গেলেন, আপনার বন্ধুরা যে অ্যাডমিশন টেস্টে চ্যাপ্টার ছেড়ে দিবে, এই চ্যাপ্টার ছেড়ে দেওয়া মানে 2 মার্ক তার নাই হয়ে যাবে। আর অ্যাডমিশন টেস্টে 1-2 মার্ক মানে অনেক ব্যাপার। গতে কি বলেছে? গতে বলেছে সমচ্ছেদ বিন্দু টাকাই এবং নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করো, তাই না? কি বলেছে? সমচ্ছেদ বিন্দু টাকাই নির্ণয় করো। তাহলে বের করে ফেলি সমচ্ছেদ বিন্দু টাকাই। তাহলে সমচ্ছেদ বিন্দু টাকার সূত্রটা কি জানো? স্থায়ী ব্যয় থাকবে উপরে, যেহেতু টাকা বলেছে তাহলে নিচে কি দিব? দত্তাংশ অনুপাত দিয়ে আমরা কি করব? ভাগ করব, তাই না? স্থায়ী ব্যয় অঙ্কে দেওয়া আছে 2,16,000 টাকা, দত্তাংশ অনুপাত বের করেছি আমরা 0.60, তাই না? তাহলে এটা যদি আমরা করি তাহলে কত আসে? সরি, কত আসে? 3,60,000 টাকা, তাই না? 3,60,000 টাকা আসে, তাই না? বোঝা গেছে না ভাইয়া? এই বুঝতে কি পেরেছি সবাই? একটু বলি, 3,60,000 টাকা। হ্যাঁ, কমন পাবেন না কেন? পরীক্ষায় তো প্রশ্ন আসে, বোর্ড প্রশ্নে তো সলভ করাচ্ছি। করেন করেন, আল্লাহ ভরসা করে যান। হ্যাঁ, যতটুকু আপনি পারেন, যতটুকু শিখেছেন অতটুকু আপনি শিখে যান। হ্যাঁ, কিন্তু কিছু ছেলেমেয়ে কি করবে? কিছু ছেলেমেয়ে যেটা করবে দেখেন, আপনাদের ধরেন অব্যবসায়ী থেকে এক সেট আসবে, অব্যবসায়ী আমি পড়তে নিষেধ করি, কারণ পোলাপান টাইম ওয়েস্ট করে এটাকে ঝামেলা করে দেয়। অব্যবসায়ী থেকে এক সেট, অংশীদারি থেকে এক সেট, নগদ প্রবাহ থেকে এক সেট, যৌথ মূলধনী মূলধন শেয়ার যেটা, এখান থেকে এক সেট। তারপরে আমি, আচ্ছা অধ্যায় না, এইভাবে আমি আলাদা করে লিখি। তারপরে অনুপাত, অনুপাত থেকে এক সেট। 7 উৎপাদন ব্যয়, এখান থেকে এক সেট। মজুদ পণ্য লিখো বিফো, এক সেট। কয়টা হলো? 7 সেট হইলো না? আচ্ছা, এবার 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। হ্যাঁ, 9 নাম্বার।
আপনাদের টোটাল 9 সেট 11 সেট প্রশ্নের মধ্যে 60টা উত্তর করতে হবে, তাই না? এখন এই 9 নাম্বার দেখেন, এই মজুদ পণ্যের ভেতরে আবার বেতন মজুরি থাকে না? এই বেতন মজুরি অথবা ব্যয় ও ব্যয়ের শ্রেণী আছে না, নবম চ্যাপ্টার, এই দুইটার মধ্যে যে কোনো থেকে এক সেট প্রশ্ন আসতে পারে। তাহলে কয়টা হইলো? 1 2 3 4 5 6 7 8, ও সরি, এখান থেকে এক সেট, এই যে এটা এক সেট, ঠিক আছে? এই 9 সেট প্রশ্ন তো, তাই না? এই 9টার ভেতর থেকে আমাকে উত্তর করতে হবে কয়টা? এই 9টার ভেতর থেকে আমাদেরকে উত্তর করতে হবে কয়টা? 5টা উত্তর করতে হবে, তাই না? তাহলে দেখেন 5টার মধ্যে আপনি ধরেন এটা আপনি প্রিপারেশন নেননি, নগদ প্রবাহ অনেকে করে না আমি জানি, আপনি কি করেছেন? অংশীদারি করেছেন, ভালো কথা, একটা। যৌথ মূলধনী করেছেন, হ্যাঁ, একটা। দুইটা। অনুপাত একটা করেছেন, তিনটা, ঠিক আছে? মজুদ পণ্য সহজ চ্যাপ্টার 4টা। এরপরে দেখেন আপনি যদি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান যদি আপনি করে যেতে পারেন, এটা আপনার একটা বোনাস। আপনি এখান থেকে বেতন মজুরি এখান থেকে যদি করে যেতে পারেন, এটা একটা বোনাস। কিন্তু এটা আসতেও পারে, নাও আসতে পারে, আসার সম্ভাবনা বেশি, বেতন মজুরি থেকে হয়তো আসবে। আবার অনেক উৎপাদন ব্যয় করে যেতে পারে, এটা একটা বোনাস। তাহলে দেখেন অনেক সময় অংশীদারি থেকে কঠিন প্রশ্ন চলে এলো, অংশীদারি আপনি করে গেছেন কিন্তু এখান থেকে একটু কঠিন প্যাচ লাগাই দিয়েছে, তো আপনি তো অংশীদারি উত্তর করতে পারছেন না। যৌথ মূলধনী থেকে আপনি পারছেন উত্তর করতে, অনুপাত থেকে আপনি পারছেন উত্তর করতে, দুইটা। উৎপাদন ব্যয় দেখা যাচ্ছে আপনি শিখে গেছেন কিন্তু কমন আসেনি, তাহলে উত্তর করতে পারছেন না, কয়টা হইলো? দুইটা হইলো। মজুদ পণ্য এখান থেকে আপনার তিনটা। ব্যবস্থাপনা আপনি শিখে গেছেন, এটা আপনাকে হেল্প করলো, চারটা। এটা আপনি শিখে গেছেন, এটা আপনাকে হেল্প করলো, পাঁচটা। তা আমাদের যদি আমরা শিখে যাই করা জিনিসগুলো, তাহলে কি হবে? আমার ব্যাকআপ থাকবে। কোনো প্রশ্ন যদি কঠিন মনে হয়, কোনো এন্ট্রি যদি কঠিন মনে হয়, ওটাকে স্কিপ করে আমি অন্য চ্যাপ্টার দিয়ে ব্যাকআপ দিতে পারবো, এটা আপনার হেল্প করবে। অনেক ছেলে মেয়ে আছে হাতে গুনে 4টা থেকে 5টাই শিখে যাবে, তো 4টা থেকে 5টা শিখে গেল, কিন্তু কি হইলো? পরীক্ষায় যে কমন পাচ্ছে না, তাহলে হবে? তাহলে কিন্তু হবে না। তো এই কারণে যেটা হবে আমাদের, সেটা হচ্ছে আমরা যদি ব্যাকআপ শিখে যাই, সব চ্যাপ্টার থেকে আমার পরীক্ষায় প্রশ্ন আসবে। কিন্তু আমি যদি 5টারই প্রিপারেশন না নিয়ে, আমি যদি 9টার মধ্যে 7টা চ্যাপ্টারের প্রিপারেশন নিলাম, 6টা চ্যাপ্টারের প্রিপারেশন নিলাম, 5টা খুব ভালো করে নিলাম, আর 2 চ্যাপ্টারের বেসিক কিছু ম্যাথ আমি শিখে গেলাম, ঠিক আছে? আপনার ধরেন সব প্রিপারেশন নিয়ে আছে, 5টা আপনি ঠিক করে রেখেছেন। আজকে আমি আপনাকে শিখাইলাম কোন অধ্যায়? আপনাকে আজকে 10ম অধ্যায় শেখাচ্ছি। তো 10ম অধ্যায় থেকে আমি 4টা বা 5টা আপনাকে ম্যাথ দিলাম, এই 4টা ম্যাথ 5টা ম্যাথই আপনি শিখে যান, বেসিকটা আপনার ক্লিয়ার হয়ে থাকলো। সাপোজ আপনি দেখছেন অংশীদারি করতে তো অনেক সময় লাগে, লাগে না? আপনি দেখছেন যে আপনি এই চ্যাপ্টার থেকে 10ম চ্যাপ্টার থেকে কমন পেয়ে গেছেন, তো ভাই এই চ্যাপ্টার করতে তো 15 মিনিট সময় লাগে, তাহলে হয়ে গেল না আপনার? ইজিলি উত্তর দিয়ে দিতে পারলেন চট করে। তো এই বেনিফিট গুলো আপনার নিতে হবে। অনেক ছেলে মেয়ে কি করে, 5টা চ্যাপ্টারই পড়ে যায়, প্রেশার বেড়ে যায়, এক সেট কমন আসেনি, ওই এক সেটের প্রেশারে আর্থিক বিবরণী মিলাইতে পারছে না, হবে না, ঠিক আছে? এই কারণে আমি বললাম আপনাকে। তাহলে সমস্যা কিন্তু টাকা হয়ে গেল। হ্যাঁ, যদি এখান থেকে কঠিন আসে, এখান থেকে কঠিনও দিতে পারে, মাঝে মধ্যে আসছে কিছু অঙ্ক কঠিন আছে, আমি যে রেকর্ড ক্লাস দিব একটা দেখবেন চিত্র আঁকতে দেয়, মাঝে মাঝে আসে, খুব না, ওই যে বললাম না, এগুলো করলে 90% হয়ে যাবে, ওইভাবে চিত্র মিত্র দিলে আমি স্কিপ করবো, কারণ চিত্র করতে গেলে আমার সময় বেশি লাগবে, ঠিক আছে? কিন্তু আমার জেনারেল যে ম্যাথগুলো 90% ক্ষেত্রে, 90% বোর্ডে যে ম্যাথগুলো আসে, বেসিক যে ম্যাথগুলো আসে, ওগুলো আমরা শিখে যাই, তাহলে কি হবে? কোন চ্যাপ্টার আমি কঠিন চলে আসো, শেয়ারের অঙ্ক সাপোজ কঠিন দিয়ে দিল, এমন কিছু এন্ট্রি ঢুকাইলো আপনি জীবনে দেখেননি। অনুপাত এমন কঠিন জিনিস দিয়েছে, দেখা যাচ্ছে একটা এন্ট্রি আপনি বুঝতেই পারছেন না, মিলাইতে পারছেন না, তাহলে আপনার কি হবে? এই চ্যাপ্টারগুলো আপনাকে ব্যাকআপ দিবে। এই কারণে আমাদের ব্যাকআপ শিখে যাওয়া উচিত, বোঝা গেছে? পরে যাই, দেখেন পরে কি বলেছে। পরে আমাদের বলেছে নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করো, নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, নিরাপত্তা প্রান্ত কিন্তু বলেনি, বলেছে নিরাপত্তা প্রান্ত অনুপাত। তাহলে নিরাপত্তা প্রান্ত অনুপাত যেহেতু আমাকে নির্ণয় করতে বলেছে ভাইয়া, আমি কি বলেছি আপনাকে? এই প্রশ্নে যত অনুপাত আছে সব কিসের সাপেক্ষে হবে? বিক্রয়ের সাপেক্ষে। কোন অনুপাত? নিরাপত্তা প্রান্ত। তাহলে যেহেতু নিরাপত্তা প্রান্ত অনুপাত বলেছে, নিরাপত্তা প্রান্তটাকে আপনি উপরে দিয়ে দেন, কিসের সাপেক্ষে হবে? বিক্রয়ের সাপেক্ষে হবে। অনুপাত বললে মান বের হবে কিসে? পার্সেন্টেজে। উত্তর 100 দিয়ে করব, হইল? আচ্ছা, এবার আমরা যদি একটু যদি প্রশ্নটার দিকে খেয়াল করি, নিরাপত্তা প্রান্ত কি আমার প্রশ্নে দেয়া আছে? আমি কি বের করেছি? করিনি। কিন্তু প্রশ্নে দেখেন বিক্রয়ের টাকা দিয়ে দিয়েছে তারা 4,50,000 টাকা। তো আমি এখানে বিক্রয়টা লিখে ফেলি 4,50,000 গুণন 100। নিরাপত্তা প্রান্ত আমার প্রশ্নে দেয়া নাই, তার মানে আমাকে নিরাপত্তা প্রান্তটা কি করতে হবে?
আমাকে নিরাপত্তা প্রান্তটা বের করে নিতে হবে। তাহলে আমি এখানে সুন্দর করে একটু রাব করে এপাশে দেখাই দিব যে নিরাপত্তা প্রান্ত কি করে বের করে। এই নিরাপত্তা প্রান্তের আপনি সূত্র জানেন না? বলেন তো কি করে বের করে বলেন তো। নিরাপত্তা প্রান্তের সূত্র হচ্ছে বিক্রয় থেকে আমরা মাইনাস করব কাকে? বিক্রয় থেকে আমরা মাইনাস করব সমচ্ছেদ বিন্দুকে, রাইট? তাহলে আমাদের নিরাপত্তা প্রান্ত বের হয়ে যাবে। তো প্রশ্নে আমার বিক্রয় দেওয়া আছে কত? 4,50,000 টাকা। ভাইয়া আপনি সমচ্ছেদ বিন্দু বের করেছেন না? এই যে গ নম্বরেই তো আপনি একটা অংশে সমচ্ছেদ বিন্দু টাকায় বের করেছেন না? এই যে দেখেন তো একটু আগে বের করলেন না সমচ্ছেদ বিন্দু টাকা কত? 3,60,000 টাকা। তাহলে এই 3,60,000 টাকা আপনি এখানে লিখে দেন। তাহলে আপনার নিরাপত্তা প্রান্ত হয়ে গেল কত টাকা? 40 আর 50-এ 90 লাখ টাকা, না? সরি 90,000 টাকা, রাইট? আচ্ছা 90,000। তাহলে এখানে আপনি লিখেন 90,000। নিরাপত্তা প্রান্তের টাকাটা বসাইলাম। ক্যালকুলেট করেন এবার। 20%, তাই না? এই যে 20%। বোঝা গেছে ভাইয়া? এই বুঝতে পেরেছি আমরা সবাই? বলি তো, বলেন। খুব কঠিন এই চ্যাপ্টার, খুব কঠিন না। আপনি এই 3টা ম্যাথই প্রথমে ভালো করে করেন, 2বার করে করবেন আজকে রাত্রেই। তাহলে প্রশ্নের ধারা, কনসেপ্ট সব বেসিক এ টু জেড আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আমি আর 3টা প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো রিলেটেড, এই প্রশ্নগুলো, ঠিক আছে? যেমন এই যে এই প্রশ্নটার কথা আমি বলছিলাম যে চিত্র আঁকতে দিয়েছে, তো এটা আমি দেখাইছি, রেকর্ড ক্লাস করে দেখাইছি যে চিত্রের সাহায্যে দেখাও। এগুলো যদি আসে আমি স্কিপ করব, আপনি দেখে রাখবেন, তাও কোনো সমস্যা নাই। তারপরে ধরেন এগুলো সহজ, এগুলো আপনি ইজিলি পারবেন, এগুলো আপনি ইজিলি পারবেন। এগুলো সব আমি রেকর্ড ক্লাস আমি অ্যাড করে দিতে বলবো, রেকর্ড ক্লাস আপনি দেখে নেবেন। একই কনসেপ্টে আসছে, খালি চিত্রটা এটাই ভিন্ন। 90% কেসে আমরা যে ম্যাথ আজকে সলভ করলাম সেগুলো আমার পরীক্ষায় আসে। এটা আজকে রাত্রে আপনি এই যে 3টা ম্যাথ আমি পিডিএফ দিয়ে দিচ্ছি 1 থেকে 3 নাম্বার পর্যন্ত, আজকে রাত্রে আপনি 2বার করে প্র্যাকটিস করে ঘুমাবেন। যেসব ছেলে মেয়ে A+ পাইতে চায়, ভালো রেজাল্ট করতে চায়, ভালো সাবজেক্টে পড়তে চায়, ভালো ভার্সিটিতে পড়তে যায়, পাবলিক ভার্সিটিতে পড়তে চায়, তারা একটুকু লেট করবে না। রাত্রে খাবার দাবার করে যদি পড়া থাকে পড়বে, নাহলে রাতে ম্যাথ 3টা সলভ করে সে সুন্দর করে ঘুমাবে। যদি কোথাও আটকে যায় সে ক্লাস দেখবে। ওকে?